গোলাপের নির্যাস আর ভিটামিন ই সহ নতুন লাক্স দেয় চাঁদের মতো উজ্জ্বল চেহারা। খাইরুল্লো তো লম্বা মাথার ক্যাশ, চিরল দাঁতের হাসি দিয়া পাগল করলি দেশ। খাইরুন আপা খুব পিয়াস পাইছে, একটু পানি খাওয়াইবেন? আপা দেখি পুরানো দিনের নায়িকাদের মতো সাজছে। সুন্দর লাগতেছে আপা, সুন্দর লাগতেছে। খাইরুল্লো তোর লম্বা মাথার ক্যাশ, চিরল দাঁতের হাসি দিয়া পাগল করলি দেশ। আরে আমার কাছে চাইলাম পানি, আমাদের শরবত দিয়ে গেছে। খাই তৃষ্ণাটা মিঠাই। এই তোমাদের আর কতক্ষণ লাগবে? হ্যাঁ, এই ছোট্ট একটা কাজ, মানে তোমাদের এখানে আর আমি জীবনে কোনোদিন কাজ করতে আসবো না। এইটু একটা কাজ করতে সারাদিন। এই রফিক, গাড়িটান। এই কি হয়েছে? চলো চলো। হ্যাঁ, আমারটা তো এটা সারাদিন লাগবে, সন্ধ্যা পর্যন্ত কাজ করবা তোমরা। ওনার যদি মুরব্বী মানুষ, ওনার যদি কাজটা ছোট হয় করে দাও, সমস্যা কোথায়? আচ্ছা দেখতেছি। যাও দেখো, যাও। এই রফিক, এই দেখল, যাও। চাচা আপনি কিছু মনে করবেন না। হ্যাঁ, ওই কাজ করে দেখ, আপনি চলে যান, উত্তেজিত হওয়ার কিছু নেই। আমি সারাদিন ব্যাপী আমার কাজ, আমার এমনিও অপেক্ষা করতে হবে, তাই আপনার কাজটা হয়ে যাক। হ্যাঁ, মন খারাপ করবেন না, মন ছোট করবেন না, ওরা খুব ভালো কাজ করে। আজকালকার ছেলেদের মধ্যে তো আদব কায়দা বলে কিছু নেই, মুরব্বীদের সম্মান করতেও জানে না। আপনাকে একটু অন্যরকম মনে হচ্ছে। কি নাম আপনার? জি চাচা, আমার নাম রাশেদ। আচ্ছা চাচা, একটা কথা জিজ্ঞেস করি। আরে রাশেদ না? হ্যাঁ। তোমাকে এই জায়গায় পাবো এ তো ভাবতেই পারি নাই। আচ্ছা। একটু এদিকে আসো। হ্যাঁ। তুমি যে উপকারটা করলা আমার ভাগ্নির যে মানসিক রোগটা, এটা তুমি যেভাবে ভালো করলা, আমরা তো অবাক। আমরা তো মনে করছিলাম যে জিন ভূত এগুলো ধরছে, কিন্তু আসলে ব্যাপারটা তা না, ব্যাপারটা একেবারে মানসিক। আমরা পুরা ফ্যামিলি তোমার প্রতি কৃতজ্ঞ। আগামী সপ্তাহে তুমি আমার বাসায় আসবা, তোমার প্রিয় বিরিয়ানি খাওয়াবো। ঠিক আছে, আসবো আসবো আসবো। হ্যাঁ, আর আমি একটু উপরে যেতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানো। আইসো কিন্তু। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, ওই যে মেয়েটার কথা বললো, ওর কি হয়েছিল? না মানে ওনার যে ভাগ্নি, ওনার যেটা প্রবলেম সেটা আমরা বলি যে ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার। একজন মানুষ যখন এ ধরনের মানসিক রোগে আক্রান্ত হয়, উনি আসলে অনেক কিছু বিচ্ছিন্নভাবে ভাবতে থাকে। হ্যাঁ, এটা একটা মানসিক সমস্যা। মানে একই মানুষ
নিজেকে অনেকভাবে জাহির করে, ভাবে যে আমি অনেক মানুষ, অনেক পার্সোনালিটি। বাইরের পৃথিবীটা আমার জন্য জেলখানা। ঈদের পরে ঈদের খুশি বাংলাদেশ সহ সারা বিশ্বে শুভ মুক্তি 20 মে আপনার প্রেক্ষাগৃহে পাপ পুণ্য। তো ওনারা আসলে এটাকে ভেবেছিল ভূত প্রেতের ভর, হ্যাঁ, ভূতে আছর করেছে, প্রেত হয়ে গেছে, এরকম আর কি। ওটা আমি আমার জায়গা থেকে, আমার স্টাডি থেকে ক্লিয়ার করে দিয়েছি, এই জন্য আর কি ওনারা খুব খুশি। তুমি যেভাবে হাসছো তাতে তো মনে হয় ভূত প্রেতে তোমার বিশ্বাস নেই। না, ভূত প্রেত বলে কিছু নেই, এটাই আমি বিশ্বাস করি এবং এটাই মানুষকে বিশ্বাস করতে বলি, এবং সেটার পিছনে লজিক আছে, সেটার পিছনে স্টাডি আছে, সেটা নিয়ে আমি কাজ করি। তাহলে আমি নিজের চোখে যা দেখলাম তা কি অসম্ভব? থাক, বাদ দাও, এত রাতে আর যাওয়ার দরকার নাই। আরে না, দাঁড়াও দাঁড়াও, শব্দটা কোত্থেকে হচ্ছে দেখা দরকার না। এত ভয় পাচ্ছ কেন তুমি? এই 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 কে কে তুমি? এই তোমরা, আরে লাশ নিয়ে এখানে কি করছে? ওকে প্লিজ চলে যেতে বলো। আর আমাদের উঠানে লাশ কেন? এটা কার লাশ? থেমেছে, চলে যাবে, চলে যাবে। কি হলো? যাচ্ছে না তো। এই তুমি যাচ্ছ না কেন? আরে এই তুমি যাও না, আমি বলছি তুমি চলে যাও এখান থেকে। আহা, যাচ্ছে না তো, বলো না তুমি। হ্যাঁ হ্যাঁ যাবে, চলে যাবে, চলে যাবে। আরে আরে চলে চলে যাও, চলে যাও, চলে যাও। ওই যে চলে যাও। নতুন বাড়িতে উঠেছি 2 মাস হলো, সেই থেকে নানান ভুতুরে কাণ্ড। সারাটা রাত ঘুমাতে পারি না, আতঙ্কে থাকি। মানে খুব কষ্টে আছি আমি, খুব কষ্টে আছি। আর এই দিনের বেলা পালিয়ে এখানে ওখানে ঘুরে বেড়াই। আমি জানি তো, আমি জানি আমার কথা তুমি বিশ্বাস করবে না, তাই তো এভাবে হাসছো। চাচা, আপনি ভুল বুঝছেন। আমি এ ধরনের ভূত প্রেতের কথা আসলে আমার একটু হাসি পায়। আচ্ছা, আপনি পুরো ব্যাপারটা একদম ইন ডিটেলস একদম খুলে বলুন। শফিক, 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 শফিক,
আমি কি যেন একটা দেখলাম। শফিক, শফিক, এই শফিক। উত্তরায় আমার নিজস্ব বাড়ি, উত্তরায় থাকতাম। তারপর আমার ব্যাংকের প্রমোশন হলো, বাংলা বাজার ব্রাঞ্চে আমাকে ব্রাঞ্চ ম্যানেজার করে পাঠানো হলো। তারপরে এখানে এসে একটা বিপদে পড়ে গেলাম, সেই কোথায় উত্তরা আর কোথায় পুরনো ঢাকা, মানে আসা যাওয়া খুব কষ্ট হয়। তখন ভাবলাম যে আচ্ছা এই এলাকায় যদি একটা বাড়ি টাড়ি কিনে নেওয়া যায় তাহলে ভালোই হয়। তো খুঁজতে লাগলাম, খুঁজতে খুঁজতে এই যে নারিন্দায় একটা বাড়ি পেয়ে গেলাম, ডুপ্লেক্স বাড়ি, নাম চম্পা হাউস। বাড়ির মালিক থাকে বিদেশে, বাজার মূল্যের অর্ধেকে এই বাড়িটা পেয়ে গেলাম। লোভ সামলাতে পারলাম না, একে তো ডুপ্লেক্স বাড়ি, তারপরে দামে কম, মানে কিনে ফেললাম। তারপর উত্তরা থেকে আমার পরিবারকে এখানে নিয়ে এলাম, সবাই থাকবো। কিন্তু প্রথম 1 মাস বেশ ভালোই যাচ্ছিল, কোনো সমস্যা ছিল না। মাঝে মাঝে 2-1টাই প্রতিবেশী এই কথা সেই কথা বলে, এই বাড়িটা ভূতের বাড়ি, নানান কিছু বলে, ওগুলো আমি বিশ্বাস করি না। আমিও তোমার মতো কিছু বিশ্বাস করতাম না। কিন্তু মাসটা পেরুলেই এই বাড়িতে শুরু হয়ে গেল সব অদ্ভুত ঘটনা, অস্বাভাবিক ঘটনা। হঠাৎ করে বাতি জ্বলে ওঠে, আবার নিভে যায়, পাখা ঘুরতে থাকে, আবার বন্ধ হয়ে যায়, পানির গ্লাস ধরতে গেলে গ্লাস পড়ে ভেঙে যায়, মানে সেটা বিবরণ করবার মতো নয়। তারপরে একদিন ইলেকট্রিশিয়ান নিয়ে এলাম, ইলেকট্রিশিয়ান এসে নিজেই হতভম্ব, যেটাই করে সেটাই ঠিক হয়, এই ঠিক হয় না, এই ঠিক হয়, আবার নষ্ট হয়ে যাচ্ছে। রং করবার জন্য একটা লোক নিয়ে এলাম, সে রং করতে করতে হঠাৎ পালিয়ে গেল, সে আর এইদিকে এই বাড়িমুখেই হয়নি, তাকে খোঁজ করে অনেক খুঁজেও তাকে আর এই বাড়িতে আনা যায়নি। মানে অবস্থাটা এমন দাঁড়ালো। তারপরে আমি চিন্তা করলাম যাচ্ছে ঠিক আছে, তাহলে প্রতিবেশীর কথাগুলোই বিশ্বাস করি, না হয় বাড়িটাকে বন্ধ করি, মানে দোয়া দরুদ পড়লে যদি কোনো কাজ হয়। শেষমেশ আমি একজন হুজুরকেও নিয়ে এলাম বাড়িতে। খুব একটা খারাপ জিনিস এই বাড়িতে আছে। মেয়েটার জানাজা ঠিক মতো হয় নাই, মনে হয় পশ্চিম দিকেও মুখ ফেরায় নাই, তাই লাশটা ভয়ঙ্কর হয়ে উঠছে। এই জন্য এই লাশটা আবার ভালোভাবে খুঁজে জানাজার দিতে হবে, তাইলে সে এই বাড়ি মুক্ত হবে। না, এইভাবে আতঙ্কের মধ্যে ওই বাড়িতে থাকা যায় না। আমি ওই বাড়িটা ছেড়েই দেবো। দেখুন চাচা, এভাবে ছেড়ে চলে যাওয়ার প্রবণতা ঠিক না। আপনি খুব ভালো করে চিন্তা করুন। আমি কিন্তু আসলে আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করছি যে এই বাড়িটাতে আপনারা 2 মাস ধরে এসেছেন। প্রথম মাস আপনারা খুব ভালোভাবে ছিলেন, দ্বিতীয় মাস থেকে সমস্যাটা শুরু, তাই না? ভালো করে চিন্তা করুন। আমি সায়েন্সের ছেলে, আমার সায়েন্স নিয়ে কাজ। পৃথিবীতে এমন কোনো কিছু নেই যেটা সায়েন্স ডিফাইন করতে পারে না।
খুবই পুরনো বাড়ি, দেয়ালগুলো স্যাঁতস্যাঁতে, বিভিন্ন বিষয় আছে, এটা নিয়ে ভাবতে হবে। বাহ, খুব একটা কথা বললে। আর আমার ছেলেও তো বিজ্ঞান নিয়ে পড়েছে, তোমার ওই সায়েন্স নিয়েই পড়েছে। একসময় ভূত প্রেতের কথা শুনলে হাসতো তোমার মতো, এরকম ক্যাক ক্যাক করে হাসতো, আর এখন কাঁদে। এক্সকিউজ মি, আপনি কি এই বাড়ির কারো গেস্ট? ফিল্মের হিরোইন হবার খুব শখ ছিল আমার। ছোটবেলা থেকে এই প্রতি রবিবার বাবা ম্যাটানি শো দেখাতে নিয়ে যেত। মধুবালা, মমতাজ, নার্গিস, তাদের অভিনয় দেখে আমিও ভাবতে শুরু করলাম আমিও হিরোইন হব। যখন একটু বড় হলাম, আশেপাশের সবাই বলা শুরু করলো, তুমি তো দেখতে সুন্দর, ফিগার ভালো, তুমিই তো হিরোইন হতে পারবা। ফিল্ম স্টুডিওগুলোতে আমি ছবি তুলে পাঠানো শুরু করলাম, কিন্তু কপাল ভালো ছিল না আমার। খারাপ লোকদের পাল্লায় পড়লাম আমি। ফিল্মের হিরোইন বানাবে বলে তারা আমার ইজ্জত আবরু সব নিয়ে নিল। কষ্টে, অপমানে গলায় দড়ি দিলাম আমি। এই বাড়ির বারান্দায় লাশ ঝুলছিল আমার। ছাড়ুন না, একটাও ছাড়ুন না। দেখুন চাচা, শেয়ার্ড হ্যালুসিনেশন বা ম্যাস হ্যালুসিনেশন বলে আমাদের এখানে কিছু টার্ম আছে, যেটা হচ্ছে যে একটা কমিউনিটির ভিতরে একটা মানুষ যখন এ ধরনের তার মধ্যে হ্যালুসিনেশন হয়, তখন সেটা হয়তো বা সে তার কমিউনিটির কাছের কোনো মানুষকে সেটা শেয়ার করে। তারপর যে মানুষটার সাথে শেয়ার করলো সেই মানুষটাও একই অবয়ব বা আকৃতি এগুলো দেখা শুরু করে। এটা হতে পারে। এই, তুমি কি আমার সঙ্গে ফাজলামো করছো? ফাজলামো করছো তুমি আমার সঙ্গে? মানে আমরা বাড়ি শুদ্ধ সবাই একটা কল্পনা জলজ্জান্ত নারী মূর্তি দেখছি। ফাজলামি করো না, ফাজলামি করো। আর তুমি ওই মুখের কথায় কথায় এই এত বড় একটা সমস্যার সমাধান করে ফেলবে। তুমি কে? কে হ্যাঁ? মিসির আলী? এই, তুমি কি মিসির আলী? না চাচা, আসলে আমি জানি না আপনি কেন এত উত্তেজিত হয়ে যাচ্ছেন। আমি মিসির আলী না, তবে আমি আপনাকে আমার পরিচয় দিয়েছি যে আমি একজন সাইকিয়াট্রিস্ট। গোলাপের নির্যাস আর ভিটামিন ই সহ নতুন লাক্স দেয় চাঁদের মতো উজ্জ্বল চেহারা। নেভালে কেন? যখন তোমার চেহারায় চাঁদের মতো উজ্জ্বল, তখন আলোর কি দরকার? নতুন লাক্স। কিন্তু এর বাইরেও আমার একটা পরিচয় আছে, সেটা হচ্ছে আমি দীর্ঘ সময় প্যারানর্মাল ইনভেস্টিগেটর হিসেবে কাজ করেছি। 100টারও বেশি কেসে আমি তদন্ত করেছি, সেটার সাথে জড়িত ছিলাম। সেটার খুব ভালো ফিডব্যাক আমি দিতে পেরেছি, এবং প্রত্যেকটার মধ্যে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে সব কিছুই মানুষের মনের ভুল। আচ্ছা বেশ, তুমি কি প্রমাণ করতে পারবে যে চম্পার বিষয়টি আমাদের মনের ভুল? না, মানে না প্রমাণ করার তো কোনো কিছু দেখছি না আমি চাচা। ঠিক আছে, তাহলে তুমি চম্পা হাউসে আসো, যত টাকা লাগে তোমাকে আমি দেব। তুমি প্রমাণ করবে যে আমরা সবাই মনের ভুলে একটা নারী মূর্তিকে দেখছি। দেখুন চাচা, আমি আসলে এই প্যারানর্মাল ইনভেস্টিগেটর হিসেবে যখন কাজ করি, এটা আমার প্যাশন থেকে করি। এখানে টাকার বিনিময়ে আমি এই কাজটা করি না। আপনাদের দেখা সেই সব ভূত প্রেতকে আমি আমার ইনভিজিবল বোতলে ভরতে একটা প্রশান্তি পাই, একটা শান্তি লাগে আমার। তো এটা আমি খুব উইলিংলি, প্রশান্তি নিয়েই এই চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করব, এবং দেখি আমি হাসি না আপনার ছেলের মতো বা আপনাদের মতো আমিও কাঁদি।
এখানে এই যে রং মিস্ত্রি এটা রং করতে গিয়েছিল, কিন্তু পুরোটা করতে পারেনি, পালিয়ে গেছে। চাচা, আমার মনে হয় কি যে আপনারা কেন উল্টাপাল্টা দেখছেন সেটা সেই কারণটা আমি খুঁজে বের করতে পেরেছি। কি কারণ? এই যে দেখেন আপনাদের ফার্নেসের এখানে একটা ফুটা। এটা ওই যে আগে যারা ছিল এটা ওদের ফার্নিচার, আমাদের না, আমাদের না। না চাচা, এটা বলছি না, এটা জারি হোক না কেন, এটা কে ফুটা করেছে সেটা সমস্যা না। এর আগেও তো ওনারা যারা ছিলেন তারা এরকম উল্টাপাল্টা দেখেছেন, এখন আপনারা আসছেন, আপনারাও দেখছেন। কারণটা হচ্ছে এই ফুটা, কারণ এই ফুটা দিয়ে কিছু গ্যাস বের হচ্ছে এবং সেটা পুরো বাড়িতে ছড়িয়ে যাচ্ছে, সেটা বাইরে যেতে পারছে না। এখন প্রশ্ন করতে হবে কি গ্যাস? কি গ্যাস? কার্বন মনোক্সাইড। এটা আসলে মানব দেহের জন্য খুবই হার্মফুল, ক্ষতিকারক। এটা ধরুন যখন একটু বেশিভাবে ছড়ায় বা অনেক বেশি যখন শরীর অ্যাবজর্ব করে তখন বিষক্রিয়া ঘটে। এটা অবশ্য মাত্রার উপর আরও অনেক কিছু টার্মস আছে, সেগুলো না বলি। এই মাত্রার উপরে আসলে হ্যালুসিনেশন পর্যন্ত হতে পারে। মানে হচ্ছে যেটা ঘটছে না সেটা আপনি দেখছেন, অথবা যেটা আপনি দেখতে চাচ্ছেন সেটাই দেখছেন, সেটার আসলে বাস্তবিক কোনো অস্তিত্ব নেই। ওই যে আপনারা আগের থেকে একটা প্রি কনসেপ্ট, তার উপর কার্বন মনোক্সাইডের প্রভাব, সব কিছু মিলিয়ে আপনারা ভিজুয়ালি অনেক কিছু দেখছেন। মানে পাড়া প্রতিবেশী তো বলছে যেখানে ভূতের প্রভাব, আপনারা ওটা ভাবছেন। এদিকে কার্বন মনোক্সাইড, সেই বিষক্রিয়া, সব কিছু মিলিয়ে ওই আপনারা চম্পা না শম্পা না রত্না দেখে ফেলছেন। বুঝতে পারলাম? বুঝতে পারলাম? হ্যাঁ। তা আমার মনে হয় কি যে ফার্নেসটা যদি ঠিক করা হয় তাহলে এই সমস্যার থেকে আপনারা পরিত্রাণ পেয়ে যাবেন আপাতত, এটাই আমার মনে হয়। বাবা উনি কিন্তু ঠিকই বলেছেন, মানে আমিও ইন্টারনেট ঘেটে একই রকম তথ্য পেয়েছি। ডক্টর উইলিয়াম ভিলমার আমেরিকান জার্নাল অফ অপথলমোলজিতে ঠিক আমাদের পরিবারের মতোই আরো একটা পরিবারের ঘটনা বর্ণনা আপনি জার্নালে পড়েছেন? হ্যাঁ, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। উনি তো জানেন তাহলে বিষয়টা। হ্যাঁ, কিন্তু আমরা তো আর জানতাম না যে আমাদের এখানে একই রকম ঝামেলা আছে। তারা থাকতো আমেরিকার একটা প্রত্যন্ত রাজ্যে, একটা দোতলা বাড়িতে। সেখানেও এই কার্বন মনোক্সাইড বিষক্রিয়ার কারণে প্রত্যেকে হ্যালুসিনেশন দেখছিল বাড়িতে। তখন সবাই নানান ধরনের ভূতের কর্মকাণ্ড দেখতো, এই জন্য তারা থাকতো না। ফার্নেস ঠিক করার পর গত এক সপ্তাহ ধরে ভূতের উপদ্রব একদম নেই। বলেছিলাম চম্পাগণ। এই শোনো, বাড়ির অবস্থা তো একদমই বাজে দেখাচ্ছে, তুমি রংটা করিয়েই ফেলো। অল ক্রেডিট গোস টু আমাদের রাশেদ ভাই। ওয়ান অ্যান্ড অনলি রাশেদ। শোনো, তুমি বিরিয়ানি পছন্দ করো এটা আমরা জানি, তাই আজকে তোমার সম্মানে বিরিয়ানি রান্না করা হয়েছে। টাকা তো আর নিচ্ছ না তো, বিরিয়ানি খেতে নিশ্চয়ই আপত্তি হবে না? দাও, আমি দিচ্ছি।
তোমাকে তো আমি আগেই বলছি, আমার কথা বিশ্বাস করলে না। এখন দেখো, এখন তো নিজের চোখে দেখলে। চাচা, আপনি শান্ত হন। চাচা, কোথাও একটা ভুল হচ্ছে। কাজটাকে যত সহজ ভেবে আমি এসেছিলাম, কাজটা এতটা সোজাও না। দেখুন চাচা, আমার কখনো দৃষ্টি বিভ্রম হয়নি, কিন্তু আজ হয়েছে। চাচা, ও হচ্ছে আমার সহযোগী, ও আমাকে কিছু ব্যাপারে সহযোগিতা করবে। বস, ইএমএফ কিন্তু বেশি মনে হচ্ছে। ইএমএফটা কি বাবা? বাবা, ইএমএফ হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। ইয়েস, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। আমি আসলে চাচা এটি সন্দেহ করেছিলাম। আপনাকে আমি একটু বুঝিয়ে বলি। হ্যাঁ, যে কোনো ইলেকট্রনিক জিনিস বা যন্ত্রপাতিতে একটা বলয় থাকে। এই বলয়ের টাইম লিমিটের বাইরে যদি, মানে বেশিক্ষণ যদি আপনি অবস্থান করেন, তাহলে মানুষের মস্তিষ্ক এবং দেহ একটু প্রভাবিত হয়। মানে ওই একই কথা, হ্যালুসিনেশন হতে পারে। আর মানুষের মস্তিষ্ক এই ইএমএফ, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের প্রতি খুবই সংবেদনশীল। তার মানে হাই পার্সেন্টেজের ইএমএফে আপনি যদি অনেক বেশিক্ষণ ধরে অবস্থান করেন, তাহলে অডিটোরিয়াল অ্যান্ড ভিজুয়াল একটা হ্যালুসিনেশন আপনার মধ্যে হতে পারে, ঘটতে পারে। আমি ওনাদের সবগুলো ইলেকট্রনিক ডিভাইস চেক করছি, এত হাই ইএমএফ হওয়ার কথা না। না না, আমি এটা বুঝতে পারি, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। বাট আমি যেটা নিয়ে কনসার্ন, এই বাসাটা ধরো যে 1970 সনের থেকেও আগে গড়া। সেই সময় তার যে ব্যবহার করা হতো সেটা অ্যালুমিনিয়াম। মানে চাচা, অ্যালুমিনিয়ামের তার হাই ইএমএফ ক্রিয়েট করে, এবং সেটাই আমার আসলে সন্দেহের জায়গা। এই ইএমএফ এর যে গোলাপের নির্যাস আর ভিটামিন ই সহ নতুন লাক্স দেয় চাঁদের মতো উজ্জ্বল চেহারা। নেভালে কেন? যখন তোমার চেহারায় চাঁদের মতো উজ্জ্বল, তখন আলোর কি দরকার? নতুন লাক্স। বাবা, বাবা, ওই দেখো বাবা, খাবেন না? এই ভর দুপুরবেলা কেউ ঘুমায়? আসেন, খেতে আসেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি।
রাশে তোমারও দৃষ্টিভ্রম হচ্ছে। হ্যাঁ, এগুলো হলে চলবে না। সবাই উন্মাদের মতো চিন্তা করছে, তুমিও চিন্তা করছো। পানি খেতে হবে, বেশি বেশি পানি খেতে হবে। আমার তো বিশ্বাস হয় না, তুমি তো দেখতে সুন্দর, নায়ক হতে পারতাম। এসব কি আজে বাজে কাজ করছো? আরে রাশে বারবার দৃষ্টিভ্রম হচ্ছে, তুমি মানসিকভাবে ভেঙে পড়ছো কেন? সবাই উন্মাদের মতো চিন্তা করছে, তুমি উন্মাদ হয়েও না। হ্যাঁ, এগুলো কিছুই না, এগুলো তোমার কল্পনা। আমি কল্পনা? টুম্পা কোথায়? টুম্পা তো ওর রুমে ঘুমাচ্ছে। তুমি ওর কাছে যাও, এই অবস্থায় ওকে একা রাখাটা ঠিক হবে না। এই শফিকার মাইশা কি ফিরেছে? না, ওরা তো এখনো ফিরেনি। না না, মেয়েটা অনেক ভয় পেয়েছে। আরো ভয়ঙ্কর কোনো কিছু ঘটবার আগে আমাদের এই বাড়িটা ছেড়ে চলে যাওয়া উচিত। আরে তোমার জন্য দেখুন চাচা, আমি একটা কথা বলি, আমার উপর বিশ্বাসটা রাখুন। হ্যাঁ, মানে চাচা দেখেন না, আমি একদমই রহস্য উদ্ঘাটনের খুব কাছাকাছি। আমি চাই না আপনারা এভাবে ভয় পেয়ে এখান থেকে চলে যান। কেউ নয়, কেউ না। আর একটা বিষয় আপনারা কি খেয়াল করেছেন যে চম্পা, সে কিন্তু ফিজিক্যালি আপনাদের কারো কোনো ক্ষতি করে নাই। এটাও কিন্তু প্রমাণিত হয় যে আমরা কোনো একটা ভ্রমের মধ্যে আছি। এই বাসা, এই বাসা ওঠো, কেউ নাই, কেউ নাই। ঠিক যে ওই সম্পদ দ্বারা আমরা কেউ শারীরিকভাবে আক্রান্ত হই। তোরে কইছিলাম না চলে যেতে, তুই গেলি না।
চম্পা, এই দেখো আমি এখানে আসছি। আমি কাউকে ভয় করি না, আমি তোমাকে ভয় করি না। আমি আসছি। কই তুমি? হ্যাঁ, কোথায়? সাহস থাকলে সামনে আসো। তুমি আসছো? ওয়েল ডান, ওয়েল ডান। তোমরা যেভাবে আমার কাজটা উদ্ধার করে দিলে, অসাধারণ। আচ্ছা, নিপুণ না হয় থিয়েটার কর্মী, তার জন্য অভিনয়টা সহজ ছিল, কিন্তু তুমি একজন মনোবিজ্ঞানের ছাত্র হয়ে যা অভিনয় করে দেখালে, আহা, অসাধারণ। আমি মুগ্ধ, চমৎকার। অভাব মানুষকে অনেক কিছু শেখায়। আর আপনাকে ধন্যবাদ যে এই টাকাটা আমাদের অনেক উপকারে আসবে। না 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 না, তোমাদের ধন্যবাদ দেওয়ার কিছু নেই, বরং আমি তোমাদেরকে ধন্যবাদ দেব। তোমাদের কারণেই তো আমি আমার এই পূর্বপুরুষের স্মৃতি বিজড়িত বাড়িটা ফেরত পেলাম। দীর্ঘদিন দেশে থাকি না, দালালেরা জালিয়াতি করে আমজাদ সাহেবের কাছে আমি বাড়িটা পানির দামে বিক্রি করে দিল। দেশে ফিরে এসে আমজাদ সাহেবকে কত করে রিকোয়েস্ট করলাম, আমার বাপদাদার স্মৃতি দেন, আমাকে ফেরত দেন, আমি প্রয়োজন হলে বাড়তি পয়সা দিচ্ছি আপনাকে। মানলো না, অভদ্র একটা লোক। আমরা বিদেশে চলে গিয়েছিলাম, অনেকদিন দেখা সাক্ষাৎ করা হয়নি, তো এই ফাঁকে আর কি আমাকে জালিয়াতি করে আপনাকেও ভুল বুঝিয়ে এটা আপনার কাছে সেল করেছে। তো পূর্বপুরুষের বাড়ির একটা স্মৃতি বা একটা সেন্টিমেন্ট তো থাকে, আপনি সেটা বোঝেন। তো আমি বাড়িটা কিনে নিতে চাই। আপনার লস হবে না, আপনি যে দামে কিনেছেন আমি তার চেয়ে বেশি দাম দিয়ে কিনবো। শোনেন, আমি কেনা জিনিস বেচি না, এ বাড়িটা বেচবো না। দালালরা আপনাকে প্রতারণা করে বিক্রি করেছে, এটা আমাকেও প্রতারণা করেছে, আপনাকেও প্রতারণা করেছে। তো এই জায়গাটা তো একজন সৎ নাগরিক হিসেবে আপনার দায়িত্ব, ব্যাপারটা। আমি বেচবো না, আপনি যান, বিদায়। কিন্তু এখন কি হলো শেষ পর্যন্ত? তোমাদের সহযোগিতা আমি তো আমার বাড়িটা শেষ পর্যন্ত ফেরত পেলাম। থ্যাংক ইউ। আমার কপাল ভালো যে নিপুণের মতো একজন থিয়েটার কর্মীর সাথে আমার পরিচয় হয়েছিল। তোমারও টাকা পয়সার প্রয়োজন ছিল, তার সঙ্গে বিয়ে করে নতুন সংসার পাতবার পরিকল্পনা তোমাদের, তো সব মিলিয়ে আমাদের সবারই উপকার হলো, তাই না? স্বস্তির ব্যাপার হচ্ছে যে কাজটা ভালো ভালো শেষ হয়ে গেছে। ভাইয়া, থিয়েটার লাইফে আমি এত স্ট্রাগল করেছি যে মেইন স্ট্রিম অ্যাক্টিং করার ইচ্ছাটাই চলে গিয়েছিল। এখন জীবনে আর অ্যাক্টিং করি কিংবা না করি, চম্পা চরিত্রটা আমার সবচেয়ে প্রিয় হয়ে থাকবে। এটা ভালো কথা।